প্রণয়ের অমূল কাব্য পর্ব 18। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোই তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পেছন থেকে রোমা নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে রুমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময়ে চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তার ওই এমন বিস্ময় দৃষ্টি যেমন তাকে বিব্রত করছে তেমনি বিরক্তরা ঘিরে ধরছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বলেন, তোমার চুল। ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দুটো কফি দিয়ে দাও আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ করো। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়া সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতের 3 আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া। মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নাম শুনে ইনায়ার দিকে থমথম দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গেলে ইনায়া ভুরু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তির কণ্ঠে বলল, ডিসগাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফাস্ট। ইনায়া হেসে মাথা নাড়ল। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখল তার চোখে মুখে এখনও বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়েটাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া মায়ের চোখে পানি দেখে অবাক হয় না। যখন বাবা মা ছেলে মেয়েরা তাদের কথা শোনে না তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলে মেয়ে যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে তখন বাবা মায়ের চোখে সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায় মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখজোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমা নেওয়াজ অবাক হয়ে বলে, মায়েরা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমা নেওয়াজ চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মনমরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে। ভাইয়া মায়েরাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটা ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়েরা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে, মাঝখান থেকে মায়েরা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মা তাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া, তোমার কফি। ইরফান ইজি চেয়ারে বসেছিল, ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ের হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ের জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে সে ফ্রেশ হয়ে ঘরে ঢোকা যায়। সেটা তো সম্ভব না, তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনিয়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য দুপা এগিয়েও থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে পা বসে গা এলিয়ে দিয়ে বলল, হুম। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফায়েজ যদি বিয়ের পর আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভুরু কুচকে তাকায় ইনায়ের দিকে। অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না। মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপ ধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে না পারো? ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বাঁ হাতের চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস, যা।
ইনায়া এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়রার বাবা ভাই নেই বলেই ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো ইনায়ার বাবা ভাই থাকলে তুমি মায়রাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইরফান ইনায়ার কথা শুনে চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া আর কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দেব। ইনায়ার পা থেমে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়রার কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারী করেছে। আম্মু কত খুশি হয়েছে। আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছ? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডের থেকেই শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না। আউট। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়। দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছেনি, মাথাও মোছেনি। ঘাড় বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি। সব কিছুই বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়রাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো। বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে দুটো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনো চোখে ঘুম নেই। উল্টো ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না। মেজাজটা হাই লেভেলের উঠেছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে কিছুই তো নেই, শুধু বাদরামি করে বেড়ায়। থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো। ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেটের পোড়া ঠোঁট জোড়া ভেজায়। কি বলবে? কল কেন দিল? এসব ভেবে মাথা আরও বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনও। ভাবলো নেটওয়ার্কে প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো, মায়রা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা হাতে মাথার চুল টানলো খানিক। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কি রে, আছিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আছি। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কি বলবি? ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকালে আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে বায়। শুদ্ধ দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না। আবার কোনো কথাও বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটি মিটি হাসছে। ইরফানের হেয়ালি করার মানুষ না। আসলে কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এ তো মায়রার চিন্তায় শেষ হয়, অথচ স্বীকার করবে না। মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান, জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীত স্বরে বলে, এক্ষুনি হসপিটালে নে, গো ফাস্ট। শুধু কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গেছে, হসপিটালে নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটালে নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবে। শুধু মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম। তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপটি দিয়ে দিই। ডাক্তার বলল শরীর মুছে দিলে ভালো হবে।
এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি, বুঝলি? ইরফান হুংকার ছেড়ে বলল, হোয়াট দ্য হেল। শুধু মুখ চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলল, আই সোয়ার তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফান কল আসে, শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। এ কি জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে! আল্লাহ! আগে তো লোহা দিলে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না, আর এখন দুটো কথা বললেই কেমন রিয়্যাক্ট করে, বিড়বিড় করে, স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভুরু কুঁচকালো। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়েরার গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল, কিছু বুঝলো না। শুদ্ধ এসব রেখে, মায়েরা, তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমোবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না। এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া এক গ্লাস পানি খেলে তুমি ফাস্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বুঝালো বুঝেছে, তবে কিছুই বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সামনে শুদ্ধর ফোনে সমানে কল করছে, বারবার সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে। সে কল রিসিভ হয় না, তার মাথা ফেটে যাচ্ছে। রাগে ফোন আছড়ে ফেলল। বারবার এপাশ ওপাশ পায়চারি করলো, সহ্যই হচ্ছে না এই অশান্তি। দুটো ঘরে এসে রেডি হয়ে নেয়, ব্যালকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টায় এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি, বাইরের গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে মাঝরাতে, রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ বড় বড় চোখ করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারাটা রাত বউয়ের জন্য একটু ছটফটাক। ও মা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে তো মিথ্যা বলেছে, জানলে এ তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে শুদ্ধ পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায়। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখলে বলে, আরে মায়েরা এই ঘরে, হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধর দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়রা 2 হাত তার 2 হাতে ধরলো। তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়ের শীতও লাগছে না। মায়রাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কী করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভুরু কুঁচকে বলল, আরে এটা না জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ইরফান ভাবেটা কি? একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু, বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন ঘুষি খেয়ে বেচারার চোখে জল ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্তির চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলল, ওই, তুই আর এ বাড়িতে আসবি না। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, মানে?
মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এই বাড়িতে আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দুটো ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হা করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেগে বলল, সপ্তাহে 2টো দিন মায়ের হাতের রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়িতে আসতে দিবে নাকি? নাকি বউকে ভালোবেসেও ঝড় আসছে তার দিকে, কি জ্বালা! ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজা আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়রা বামকাত হয়ে শুয়েছে। ইরফানের পিঠ মায়রার মায়রার পিঠ ঘেঁষে বামকাত হয়ে ইরফান শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মায়রার কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে। নড়ে চড়ে উল্টো ফিরে ইরফানের দিকে ফিরে শয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকার ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন। খুবই ঝাপসা দেখল বোধ হয়। তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা। তার গলায় মায়রার হাত সরিয়ে দিল না, মায়রাকে হাত বাড়িয়ে ধরলও না। অতি ঝাপসা মায়রাকে দেখল খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করল। মায়রার কেমন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে দুহাতে ধরতে চায়, কিন্তু কেমন শক্ত লাগলো। মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভুরু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে। তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মায়রার ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়রা ঢোক গিলে। ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে সে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দুটো ফোনের আলো অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মায়রার ঢোক গেলে এই লোক এইখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে, অথচ জেগে থাকলে তার ছায়ায় যেন সহ্য করতে পারে না। কেন যে আখি জোড়ায় পানি জমলো। পর মানুষগুলো মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখাবয় থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতে লেট করে ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে। ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি। নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে ছেলেটা। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধের মায়ের ঘরে যায়। শুদ্ধের মা নামাজ পড়ছে। মায়েরা অজু করে এসে শুদ্ধের মায়ের পাশে নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা টিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছে পাগলি। মেয়ে ভুলে গেলি? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি। আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। টিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বললেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না। দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘর রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে তার ঘুম ভালো না, সে জানে। সেই হয়তো লোকটার দিকে
এগিয়ে শুয়েছে, কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান। ফুপির ডাকে ইরফান জাগা পায়। সামনে সময় নিয়ে চোখ মেলে সামনে তাকিয়ে ঘুম ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। টিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশ ফিরে জায়গা ফাঁকা দেখে ভুরু কুঁচকালো। বিরক্তিতে নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল তাই রাতে এসেছি। টিনা বেগম অবাক হলো। সে তো রাত 11টার পর ঘুমিয়েছিল। ইরফান আরও কত রাতে কাজ ছিল? ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে? দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখল সকাল 9টা। অতঃপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্য বের হব। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ রেখে পালায় না। তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো, আমার ছেলেই সপ্তাহের 2 দিনে তোমার সব কাজ তুলে দেয়। তারেক নেওয়াজ কিছু বলল না। কথা তো মিথ্যা বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়রাকে মেরেছে, এটা নিয়েই তার রাগ। আকাশ সুমন রিতাকে ঘরে এসে বলল, ভাইজান তো অনেক আগেই রাতে বাইরে গেছে, আমি দেখেছিলাম। রিতার কথা শুনে রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনে অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, কোথায় গিয়েছে? রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না, আমি খালি ভাইজানরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখেছি। রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভুরু আরও খানিক কুঁচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে। তারেক নেওয়াজ ইরফানের নম্বরে কল করে। ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধর নাম্বারে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্ক্রোল করছিল। ইরফান শান্ত পায়ে মায়েরার পাশের চেয়ার টেনে বসে। মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দুটো চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলেই ইরফান মায়রার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মায়রার ডান এঁটো হাতেই ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মায়রা রেগে যায়। এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মায়রার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। টিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়রা? চিৎকার করছিস কেন? মায়রা এখনও ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে মায়রার দিকে। মায়রা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করব না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। টিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রার প্লেটে নজর দিলে দেখল সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়রার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠছিস কেন? সব খেয়ে নে। মায়রা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়রার হাত, উল্টো আরও শক্ত হাতে ধরল। মায়রা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। টিনা বেগম একবার মায়রার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানেই বসে খাবে তুমি, সিট। মায়রাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, আমিও এখানেই থাকবো, তুমিও এখানে খাবে। মায়রা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না। কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মিটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালের দিকে। গতকালের মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মায়রার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখ জোড়া কেমন অসহায়ত্ব। চলবে ইনশাআল্লাহ।